নমস্কার বন্ধুগণ। স্বাধীনতার পর ভারত অনেকবারই যুদ্ধের সম্মুখীন হয় এবং প্রতিটি যুদ্ধেই জয়লাভ করে, কিন্তু ইতিহাসে প্রথমবার ভারতীয় সেনা পরাজয় স্বীকার করেছিল 1962 সালের সিনো ইন্ডিয়ান ওয়ারে। আর এই যুদ্ধের ইম্প্যাক্ট আজকের দিনেও ভারত এবং চায়নার ডিপ্লোম্যাটিক রিলেশনের মধ্যে দেখতে পাওয়া যায়। আজকের দিনে এটি কল্পনাই করা যায় না, কিন্তু সেই সময় ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটি ফ্রেন্ডশিপ রিলেশন ছিল। আর এখান থেকেই হিন্দি চিনি ভাই ভাইয়ের স্লোগান উঠে এসেছিল। কিন্তু এরকম ফ্রেন্ডশিপ রিলেশন থাকার পরেও কি কারণে এশিয়ার সবচেয়ে বড় দুটি দেশের মধ্যে লড়াই শুরু হয়ে যায়? এটি কি চায়নার কোনো রণনীতি ছিল, নাকি ভারতের কোনো বড় ভুল ছিল? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তো অ্যাকচুয়ালি এই যুদ্ধের কারণ কি ছিল, কেন এই যুদ্ধ শুরু হয়েছিল, কি কারণে ভারতীয় সেনা বাধ্য হয়েছিল পরাজয় স্বীকার করতে? তো আসুন এই সিনো ইন্ডিয়ান ওয়ারকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। তো 1962 সালের এই সিনো ইন্ডিয়ান ওয়ারের মূল কেন্দ্রবিন্দু ছিল ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট। তো এই যুদ্ধকে বিস্তারভাবে জানার জন্য আমাদেরকে ইন্ডিয়া চায়না বর্ডারের ব্যাপারে জানা অত্যন্তই জরুরি। ইন্ডিয়া চায়নার সাথে 3980 কিলোমিটারের বর্ডার শেয়ার করে, যাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC বলা হয়। এই LACকে তিনটি সেক্টরে ডিভাইড করা হয়েছে। ওয়েস্টার্ন সেক্টর, যেখানে লাদাখ এবং কাশ্মীরের সাথে 2150 কিলোমিটারের বর্ডার শেয়ার করে, আর এই বর্ডারকে জনসন লাইন বলা হয়। মিডিল সেক্টর, যেখানে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে 625 কিলোমিটারের বর্ডার শেয়ার করে, আর এই মিডিল সেক্টরে কোনোরূপ কোনো ভায়োলেন্স দেখতে পাওয়া যায় না। ইস্টার্ন সেক্টরে সিকিম এবং অরুণাচল প্রদেশের সঙ্গে 1225 কিলোমিটারের বর্ডার শেয়ার করে, আর একে ম্যাকমোহন লাইন বলা হয়। আগে এই বর্ডার লাইনকেই নর্থ ইস্ট ফ্রন্ট এজেন্সি NEFA বলা হতো। তো ভারত এবং চায়নার মধ্যে এই বর্ডারের সমস্যা কোনো নতুন বিষয় নয়। 19th সেঞ্চুরির থেকেই এই বর্ডার সমস্যা চলতে থাকে। সেই সময় ভারতে ইংরেজদের শাসন ছিল এবং চায়নাতে চিং রাজবংশের শাসন ছিল। দুই দেশের বাউন্ডারির মধ্যে কোনোরূপ কোনো ফর্মাল রিকগনাইজেশন ছিল না যে এটা আপনার বাউন্ডারি, এটা আমার বাউন্ডারি। 1865 সালে ব্রিটিশ সার্ভে অফিসার উইলিয়াম জনসন নর্থ ইস্টার্ন কাশ্মীরে একটি বাউন্ডারি বানায়, যাকে জনসন লাইন বলা হয়, যেটি আজকের দিনে চায়নার সিনচিয়াং এবং তিব্বতকে টাচ করে। কিন্তু সেই সময় সিনচিয়াং এবং তিব্বত চায়নার অংশ ছিল না, দুটি আলাদা দেশ ছিল। আর এরই কারণে এই জনসন লাইনের উপর চায়না কোনোরূপ কোনো ক্লেম করে না। এরপর 1892 সালে চায়না একটি ম্যাপ রিলিজ করে, যেখানে ভারতের আকসাই চীনকে চায়নার অংশ দেখানো হয়। আর এরই কারণে ব্রিটিশ অফিসিয়াল 1899 সালে একটি নতুন ম্যাপ রিলিজ করে, যেখানে আকসাই চীনকে ভারতের অংশ দেখানো হয়। কিন্তু এই ম্যাপের উপরও চায়না কোনোরূপ কোনো প্রতিক্রিয়া দেখায় না। 1914 সালে সিমলা কনভেনশন হয়, যেখানে তিনটি দেশের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিল। ব্রিটিশ ভারতের থেকে ছিল হেনরি ম্যাকমোহন, তিব্বতের অফিসিয়াল এবং চায়নার অফিসিয়াল। ব্রিটিশ অফিসিয়াল এখানে ভারত এবং তিব্বতের বর্ডারের প্রপোজাল দেখায়, কিন্তু চাইনিজ অফিসিয়াল এই বর্ডারের ম্যাপকে রিজেক্ট করে দেয়। কিন্তু যেহেতু সেই সময় তিব্বত একটি আলাদা দেশ ছিল, তাই ব্রিটিশ অফিসিয়াল এবং তিব্বত এই এগ্রিমেন্টকে সাইন করে নেয় এবং এই ম্যাকমোহন লাইনকেই তিব্বত এবং ভারতের বর্ডার হিসাবে মেনে নেয়। 1947 সালে ভারত স্বাধীন হয় এবং জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়। এর ঠিক 2 বছর পর চায়নাতে সিভিল ওয়ার শুরু হয়ে যায় এবং 1949 সালে পিপল রিপাবলিক অফ চায়নার জন্ম হয়। মাও জেডং চায়নার প্রথম প্রেসিডেন্ট হয়। অন্তরাষ্ট্রীয় স্তরে ভারত চায়নাকে প্রথম একটি দেশ হিসাবে স্বীকার করে নেয়। এরপর 1950 সালে চায়না সিনজিয়াং এবং তিব্বতকে দখল করে নেয়। কিন্তু যেহেতু তিব্বত ভারতের পার্শ্ববর্তী দেশ ছিল, আর এরই কারণে চায়নার এই তিব্বত ইনভেন্ডে ভারত চায়নার বিরুদ্ধে ছিল। কিন্তু যাতে চায়নার সাথে কোনোরূপ রিলেশন খারাপ না হয়, তাই ভারত এই তিব্বত ইনভেন্ডের বিরুদ্ধে থাকার পরেও নেহরু এখানে কম্প্রোমাইজ করে নেয়। 1954 সালে নেহরু বেইজিং পৌঁছায়। সেই সময় চায়নার প্রেসিডেন্ট ছিলেন জো এল লাই।
নেহরু জো এনলাইয়ের সঙ্গে মিটিং করেন এবং 5 প্রিন্সিপালের একটি এগ্রিমেন্ট সাইন করেন। এই প্রিন্সিপালে মূলত এটা বলা ছিল কি দুই দেশ কখনো কারো টেরিটরির উপর ক্লেম করবে না। যদি কোনো কারণে বর্ডার নিয়ে দুই দেশের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় তো দুই দেশ বসে সেই সমস্যার সমাধান করবে। আর এখান থেকে হিন্দি চিনি ভাই ভাইয়ের স্লোগান উঠে এসেছিল। এই পর্যন্ত চাইনিজ অফিসিয়াল ভারতের টেরিটরির উপর কোনোরূপ কোনো দাবি করে না। 1956 সালে চায়না একটি নতুন ম্যাপ রিলিজ করে যেখানে 1,20,000 স্কোয়ার কিলোমিটার ভারতের এরিয়াকে চায়নার অংশ দেখানো হয়। এরপর 1956 সালে চায়না ভারতের আকসাই চীনের উপর দিয়ে সিনজিয়াং থেকে তিব্বত পর্যন্ত রোডের কনস্ট্রাকশন শুরু করে। আর এই রোডের কনস্ট্রাকশন সমাপ্ত হওয়ার পর ভারত সরকার জানতে পারে কি চায়না ভারতের আকসাই চীনের উপর দিয়ে রোড বানিয়ে ফেলেছে। আর এরই কারণে নেহরুর চায়নার উপর থেকে বিশ্বাস উঠে যায়। 1959 সালে চাইনিজ আর্মির কারণে তিব্বতের উচ্চপদস্থ ধর্মগুরু দালাই লামা বাধ্য হয় তিব্বত ছেড়ে পালিয়ে যেতে। আর দালাই লামা ভারতে আশ্রয় নেয়। কিন্তু দালাই লামা চীনের শত্রু ছিল আর ভারত দালাই লামাকে আশ্রয় দিয়েছিল। এরই কারণে চায়না তিব্বতে ভারতকে একটি থ্রেট রূপে দেখতে শুরু করে। 1959 সালে চায়না একটি নতুন ম্যাপ রিলিজ করে যেখানে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশকে চায়নার অংশ দেখানো হয়। চাইনিজ অফিসিয়াল বলে কি অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। জো এনলাই বলে কি ওই দুটি টেরিটরি চাইনিজ জুরিডিকশনের মধ্যে আসে। আর উনি বলেন কি বাউন্ডারিতে কোনোরূপ কোনো সীমা নির্ধারিত ছিল না। অন্যদিকে ইন্ডিয়া চায়নার বর্ডার নিয়ে দুই দেশের মধ্যে কোনোরূপ কোনো অফিসিয়ালি এগ্রিমেন্ট সাইন করা হয় না। আর তাই ভারত সরকার কখনো বলতে পারে না কি আকসাই চীন এবং অরুণাচল প্রদেশের তাবাং এরিয়া ভারতের অংশ। 1960 সালে নেহরু জো এনলাইয়ের সঙ্গে মিটিং করে এই বর্ডার ডিসপিউট সমস্যার সমাধানের জন্য। কিন্তু দীর্ঘ সময় ধরে কথোপকথনের পরেও এই সমস্যার কোনোরূপ কোনো সমাধান হয় না। 1961 সালে চায়না ম্যাকমোহন লাইনের উপর পেট্রোলিং করা শুরু করে দেয়। চাইনিজ অফিসিয়াল বলে কি ভারত সরকার যদি আকসাই চীনকে চায়নার অংশ বলে মেনে নেয় চায়না ম্যাকমোহন লাইনকেই দুই দেশের বাউন্ডারি বলে মেনে নেবে। এখন ভারতের কাছে নিজের টেরিটরিকে বাঁচানোর জন্য চাইনিজ আর্মিকে পুশব্যাক করা ছাড়া কোনোরূপ কোনো উপায় ছিল না। নেহরু ভেবেছিল কি চায়না হয়তো যুদ্ধ করবে না, কিন্তু চাইনিজ আর্মি পুরোপুরিভাবে তৈরি হয়ে অপেক্ষাতে বসেছিল কি ভারত কখন যুদ্ধ ঘোষণা করে। 22 জুলাই ইন্ডিয়ান গভর্নমেন্ট সেনাকে আদেশ দেয় চাইনিজ আর্মিকে পুশব্যাক করার জন্য এবং সেনাদেরকে পারমিশনও দিয়ে দেয় কি প্রয়োজন হলে তারা ফায়ারিংও করতে পারে। কিন্তু এর আগে সেনাদের কাছে কেবলমাত্র সেলফ ডিফেন্সের কারণেই ফায়ারিং করার অনুমতি ছিল। যুদ্ধে প্রথমে ফায়ারিং করার অনুমতি ছিল না। আগস্ট মাসের দিকে ম্যাকমোহন লাইন থেকে প্রায় 6 কিলোমিটার উপরে থাগলা রিচ এরিয়াতে চায়না তাদের 200 ট্রপকে পাঠিয়ে দেয়। আর সেপ্টেম্বরের মধ্যে আরও 600 ট্রপকে পাঠিয়ে দেয়। 20 অক্টোবর অফিসিয়ালি এই যুদ্ধ শুরু হয়। 10 নভেম্বর 1962-তে চাইনিজ আর্মি ভারতীয় সেনার উপর সারপ্রাইজ অ্যাটাক করে দেয়। 600 চাইনিজ ট্রপ একসাথে ভারতীয় সেনার উপর আক্রমণ করে দেয় যেখানে কেবলমাত্র ভারতের 56 জন সিপাহী উপস্থিত ছিল। দীর্ঘ 31 দিন ধরে যুদ্ধ চলার পর অবশেষে ভারতীয় সেনা পিছু হাঁটতে বাধ্য হয়। এই যুদ্ধে চায়নার থেকে 80,000 সৈন্য অংশগ্রহণ করেছিল যেখানে ভারতের কেবলমাত্র 20,000 সিপাহী উপস্থিত ছিল। এরপর জো এনলাই নেহরুর সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করে এবং উনি 4টি শর্ত রাখে কি বাউন্ডারিকে রিসেটেলমেন্ট করতে হবে, দুই দেশের সেনাকেই এলএসি থেকে 20 কিলোমিটার পিছনে সরিয়ে নিতে হবে, আকসাই চীনকে চায়নার অংশ বলে মেনে নিতে হবে, আর এরপরই চায়না ম্যাকমোহন লাইনকে দুই দেশের বাউন্ডারি বলে মেনে নেবে। 27 অক্টোবর নেহরু এনলাইয়ের এই প্রপোজালকে রিজেক্ট করে দেয়। আর এরপর চায়না যে সমস্ত টেরিটরিকে ক্লেম করেছিল সমস্ত এরিয়াকেই দখল করে নেয়। 38,000 স্কোয়ার কিলোমিটার আকসাই চীনকে চায়না দখল করে নেয়।
তো ভারত এই যুদ্ধে হারলো কেন? তো প্রথমত ইন্ডিয়া চায়নার সাথে কোনো লড়াই চাইছিল না। ইন্ডিয়া চায়নার সাথে একটি কর্ডিয়াল রিলেশন এবং হেলদি ডিপ্লোমেসি মেনটেন করতে চাইছিল। এরই কারণে আপনি হয়তো লক্ষ্য করেছেন কি 1950 সালে যখন চায়না তিব্বতকে দখল করে নেয়, তো ভারত চায়নার এই তিব্বত দখলের বিরুদ্ধে থাকার পরেও চায়নার সাথে রিলেশন ঠিক রাখার জন্য কম্প্রোমাইজ করে নিয়েছিল। অন্যদিকে দেশে যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু সেই সময় দেশের রক্ষামন্ত্রী কৃষ্ণা মেনন লন্ডনে বসে থাকে। তো সেনারা সঠিক ইনস্ট্রাকশন পায় না। চাইনিজ আর্মি মোর্টার এবং মেশিন গান দিয়ে ভারতীয় সেনার উপর আক্রমণ করে। যখন ভারতীয় সেনা মোর্টার এবং মেশিন গানের জন্য রিকোয়েস্ট করে, তো সেই সময়ের ভারতের ব্রিগেডিয়ার জেনারেল জেপি দালভি ভারতীয় সেনার এই রিকোয়েস্টকে রিজেক্ট করে দেয়। উনি বলেন কি ভারতীয় সেনা এখনো যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কাউন্টার অ্যাটাক করার জন্য ভারতের কাছে মিলিটারি ব্যাকআপ পর্যন্ত ছিল না। এটি শুনতে খুবই অবাক লাগবে, কিন্তু সেই সময় যুদ্ধ চলাকালীন ভারতীয় সেনার কাছে পর্যাপ্ত মাত্রায় এমিউনিশন পর্যন্ত ছিল না। গুলি শেষ হয়ে যাওয়ার কারণে ভারতীয় সেনারা বন্দুকের নোব দিয়ে লড়াই করেছিল। কিন্তু আজকের দিনে ভারতকে কখনো এই সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ ভারত নিজের দেশের মধ্যেই এমিউনিশনের ফ্যাক্টরি বানিয়ে নিয়েছে। সেই সময় ভারতীয় এয়ারফোর্স চায়নার থেকে অত্যন্তই শক্তিশালী ছিল এবং ভারতীয় এয়ারফোর্সের টেকনোলজি চায়নার থেকে অত্যন্ত উন্নত ছিল। কিন্তু ভারত সরকার এয়ারফোর্স এবং নেভিকে এই যুদ্ধের অনুমতি দেয় না। গভর্নমেন্ট চিন্তা করে কি যদি নেভি এবং এয়ারফোর্স এই যুদ্ধে অংশগ্রহণ করে তো যুদ্ধ অনেক বড় রূপ নিয়ে নেবে, আর এর ফলে অন্তরাষ্ট্রীয় স্তরে একটি বড় সমস্যার সৃষ্টি হতে পারে। এই শান্তির রাস্তাকে আপন করার কারণে 1959 সালে দালাই লামাকে তিব্বত ছাড়তে হয়েছিল, আর এরই কারণে আকসাই চীনও ভারতের হাতের থেকে চলে যায়। তাই দেশকে রক্ষা করার জন্য হাতিয়ার ওঠানো অত্যন্তই আবশ্যক। যে কোনো দেশকে যুদ্ধে হারানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সেই দেশের ইকোনমির উপর আঘাত করা। আর যদি ভারত সরকার ইন্ডিয়ান নেভিকে এই যুদ্ধে অংশগ্রহণ করার আদেশ দিত, তো ইন্ডিয়ান নেভি খুব সহজেই মালাক্কা স্ট্রেটকে ব্লক করে দিত, আর এই এরিয়াকে ব্লক করার ফলে চায়নার এক্সপোর্ট এবং ইম্পোর্ট পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেত, আর এর একটি বড় প্রভাব দেখতে পাওয়া যেত এই যুদ্ধের ওপর। সেই সময় এত উঁচুতে লড়াই করার জন্য ভারতীয় সেনার কাছে শীতের পোশাক পর্যন্ত ছিল না। নর্মাল ইউনিফর্ম পরেই ভারতীয় সেনারা যুদ্ধ করছিল, আর যেটা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। অন্যদিকে চাইনিজ আর্মি ভারতীয় সেনার ফুড সাপ্লাই লাইনকে কাট অফ করে দিয়েছিল, আর খালি পেটে সেনারা কতক্ষণ লড়াই করত। অরুণাচল প্রদেশ এবং লাদাখ এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচারও ঠিকঠাক ছিল না। সেনাদেরকে অনেক দূর থেকে পায়ে হেঁটে বর্ডার এরিয়াতে যেতে হতো। কিন্তু এখন ভারতীয় সেনাকে আর এই সমস্যার সম্মুখীন হতে হয় না, কারণ গভর্নমেন্ট BRO বর্ডার রোড অর্গানাইজেশনকে বর্ডার এরিয়াতে রোড বানানোর পারমিশন দিয়ে দেয়, আর BRO LAC-তে বর্ডার এরিয়াতে রোডের কনস্ট্রাকশনকে সম্পূর্ণ করে দেয়। আর আজকের দিনে বর্ডার এরিয়াতে এই রোড নিয়েই চায়না এবং ইন্ডিয়ার মধ্যে কনফ্লিক্ট দেখতে পাওয়া যায়। আশা করছি ভিডিও আগের মতো ইনফরমেটিভ ছিল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।